This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, তোমার কি অমরত্বের বাসনা আছে? তুমি কি অমর হয়ে থাকতে চাও? এই কথার উত্তর দিতে গেলে রবিগুরুর অবতারণা করতে হবে। কবিগুরু বলে গিয়েছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবন। ঠিকই রুমেলা, কিন্তু মরতে তো হবেই, নিশ্চিত। মৃত্যুই একমাত্র নিশ্চিত ফ্যাক্টর লাইফে। কিন্তু তো মনে হয় যে এই সুন্দর বাতাস, পাখির ডাক, গান, এই সুন্দর অফিস ছেড়ে চলে যেতে হবে মাঝে মাঝে। সম্ভব আদৌ জানি না, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে সম্ভব কিনা সেটাই বলবো। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। জানেন তো, আপনাদের মতো আমারও মনে হয়, ধরো কত কিছু করার আছে বাকি। জীবনটা বড্ড ছোট থেকেই মনে হয় আমার জীবনে তো অনেক কিছু করা বাকি রয়ে গেল, কোথাও অনেক জায়গায় যাওয়া হলো না, কত কিছু করা হলো না, জানি না। তবে এই মনে হওয়াটা বোধহয় আমার একা নয়, আপনার সকলের, আমার মতন বহু মানুষের। তবে মরে যাওয়া, বেঁচে থাকা, এসব তো আমাদের হাতে নেই না। এই স্টেটমেন্টটা হয়তো আর কিছুদিনের মধ্যেই ভুল প্রমাণিত হবে। মৃত্যুটা আমাদের হাতে নেই, এই কথাটার বলা যাবে কি? কারণ একদল ব্রিটিশ বিজ্ঞানী যে দাবি করছেন তা সত্যি হলে বেঁচে থাকার কনসেপ্টটাই বদলে যেতে পারে। ওই বিজ্ঞানীরা নাকি এমন একটা ওষুধ আবিষ্কার করেছেন যাতে জীবনের মেয়াদ আরো অনেকটা বেড়ে যাবে। মানে একটু যদি পরিষ্কার করে আপনাদেরকে বলি, ধরুন কেউ হয়তো 75 বছর পর্যন্ত বাঁচতে চান, যারা দেখছেন তাদেরকে বলছি, কিন্তু এই ওষুধটা খেলে তিনি 100 বছর পর্যন্ত বাঁচতে পারবেন। 100 না হলেও অ্যাটলিস্ট 90 বছর পর্যন্ত বাঁচবেন। কিন্তু কিভাবে এটা সম্ভব? রুমেলা, ওই ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করছেন যে শরীরে ইন্টারলিকিউকিন 11 বা IL-11 নামে এক প্রোটিন, সেই প্রোটিনটাকে যদি নিষ্ক্রিয় করে দেওয়া যায় তাহলে কেল্লাফাতে বয়সকে নিয়ন্ত্রণে রাখা যাবে এবং মৃত্যুকেও অনেকটা পিছনে ঠেলে দেওয়া যাবে। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ, ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন ও ব্রিটিশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যৌথভাবে এই গবেষণা চালিয়েছিল এবং দুনিয়ার নামকরা সায়েন্স জার্নালে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ থাকার কোনো কথা নয়। আর এই গবেষণায়, যে গবেষণার কথা অনির্বাণ বললেন, সেই গবেষণায় যে ইঁদুরেরা সাধারণত 2 বছর 3 মাস বাঁচে, এই ওষুধ দেওয়ার পর তারা 3 বছরেরও বেশি বাঁচছে। হ্যাঁ, এমনটাই এই গবেষণায় উঠে এসেছে। মানুষের ক্ষেত্রে বাঁচার মেয়াদ আরও বাড়বে, এমনটা তাদের দাবি। কতটা বাড়বে সেটা নির্ভর করবে কিছু ফ্যাক্টরের ওপর। সেই মানুষের মেডিকেল হিস্ট্রি, তার প্যারামিটার্স যা রয়েছে, তার ইমিউনিটি পাওয়ার, কঠিন কোনো অসুখ তার আছে কিনা, ইত্যাদি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে তো আপনাদের, এবং আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই এখন ওষুধটা নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছে। একটু ধৈর্য ধরতে হবে। গবেষকরা বলছেন যে ওষুধ কমার্শিয়ালি বাজারে আসবে অবশ্যই, তবে সেই জন্য যাবতীয় অনুমোদন পেতে আরও 2.5 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। রুমেলা, আমরা বরং নিজের আলোচনা না করে একজন এক্সপার্টের সঙ্গে কথা বলি, তাহলে বোধহয় বিশ্বাসযোগ্যতা বা এটা কতটা হতে পারে, সম্ভাবনা কতটা জোরালো, আমরা আরো ক্লিয়ারলি জানতে পারবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়াল স্পেশালিস্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক রয়েছেন। ডক্টর ভৌমিক, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা রয়েছি, সঙ্গে রয়েছেন কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, মানে আমি ভীষণ উৎসাহী এটা জানতে যে এই যে আগামী 2.5-3 বছর যে অপেক্ষা করতে হবে, সে অপেক্ষা কতটা ফ্রুটফুল হবে। আমরা কি নতুন করে বেঁচে থাকার গান শুধু নয়, অমরত্বের গান গাইতে পারবো? দেখুন, এটা যে রিসার্চটা পাবলিশ হয়েছে নেচার, যেটা মেডিকেল জার্নালস এর মধ্যে সবচেয়ে 1 নম্বর জার্নাল, সেখানে এই স্টাডিটা বা এই রিসার্চটা হয়েছিল ইঁদুরদের মধ্যে। তো আমরা তো মানুষ, আমরা তো ডেফিনেটলি চাইবো যে আমাদের মধ্যে একটা স্টাডি হোক, ক্লিনিক্যাল ট্রায়াল হোক। তো সেটা করতে যা আমার ধারণা, সেটা কিন্তু 3 বছরের বেশি লাগবে। কেন, তাড়াহুড়ো করে কোনো জিনিস নিয়ে এসে তার যে
কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে বা তার অন্যরকম কি সব এফেক্ট আমাদের শরীরে হতে পারে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখা উচিত যে এই ইন্টারলিউকিন 11-এর বিরুদ্ধে কিন্তু প্রচুর কাজ অনেক জায়গায় হচ্ছে বিশ্বে, এবং এই অ্যান্টি ইন্টারলিউকিন 11, এই ইন্টারলিউকিন 11টা আসলে কি? এটা একটা প্রোটিন যেটা যত বয়স বাড়ে আমাদের শরীরে বাড়তে থাকে, এবং যখন এটা শরীরে বাড়তে থাকে তখন আমাদের নানা ধরনের যে এজিং এর যে প্রসেসগুলো হয়, যেমন হাঁটুতে ব্যথা হওয়া, অস্টিও আর্থ্রাইটিস হয়ে যাওয়া, আমাদের লাংস এর ক্যাপাসিটি কমে যাওয়া, ফুসফুসের ক্যাপাসিটি কমে গিয়ে পালমোনারি ফাইব্রোসিস হয়ে যাওয়া, আমরা নিঃশ্বাস নিতে কম পারি, আমাদের খাওয়া দাওয়ার ক্যাপাসিটি কমে যায়, সেই এন্টায়ার যে প্রসেসটা সেটা কিন্তু ইন্টারলিউকিন 11 করে। ডক্টর ভৌমিক, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আপনি বললেন না সারা বিশ্বে এটাকে নিয়ে কাজ হচ্ছে, আমি এটার এগেনস্টেও কাজ হচ্ছে। একটা তো আশঙ্কা থাকে, ধরুন উই আর অলসো এক্সাইটেড যে এই ওষুধটা খাবো, প্রোটিনগুলো মেরে ফেলবো এবং তরতরি 100 বছর পার করে দেবো। উড ইট স্পেল ডিজাস্টার? এটা তো আরেকটা বিপর্যয় যে একটা শ্রেণীর লোক যারা খুব বড় লোক বা একটা শ্রেণীর লোক বলাই ভালো, তারা ওষুধ খেয়ে বছরের পর বেঁচে থাকবে। এটা কি হিউম্যান এক্সিস্টেন্সের পক্ষে একটা বিপদের কারণ নয়? দেখুন, আমি ডেফিনেটলি এক্সাইটেড, কিন্তু আমি সুপার এক্সাইটেড না। কেন? আপনাকে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই। এই যে অ্যানিমাল এক্সপেরিমেন্টস বা এই পশুদের মধ্যে যে এক্সপেরিমেন্ট হয়, তাতে যদি 10,000 মলিকিউল সাকসেসফুল হয়, ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু একটা মাত্র মলিকিউল সাকসেসফুল হয়। দ্যাট ইজ দ্য ফেলিয়ার রেট, মানে 9999 উইল ফেল। তো ডেফিনেটলি এই যে আজকে গবেষণাটা এসছে এটা খুবই এক্সাইটিং, কিন্তু আপনি যে জিনিসটা তুলে ধরলেন এটা হিউম্যান এথিক্স বা হিউম্যান এভলিউশনের বিরুদ্ধে যাওয়া। যদি আমরা বলি যে আমরা এসছি, আমরা জানি যে আমাদের সবাইকে একটা টাইম বাঁচতে হবে, তারপরে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই অমরত্বর ব্যাপারে যদি আপনি যে প্রশ্নটা করছেন, সত্যি এটা চিন্তার বিষয়। কেন? আমরা জানি না যে অ্যান্টি ইন্টারলিউকিন 11 দিলে নানা ধরনের অন্য কি অসুখ আসতে চলেছে। এটা একটা লং টার্ম স্টাডি বলতে পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা যে এটা কিন্তু প্রথমবার না যে আমরা অমরত্বের জন্য চেষ্টা করছি। এর আগে অনেক ওষুধ এসছে বাজারে যেখানে দেখা গেছে যে তারা হয়তো পুরুষদের মধ্যে কার্যকরী, তারা মহিলাদের মধ্যে কার্যকরী না, তাদের হয়তো অন্য রকম এমন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, কোথাও টিউমার হচ্ছে, কোথাও ক্যান্সার হচ্ছে, কোথাও রক্তের জমাট বেঁধে যাচ্ছে, তার জন্য কিন্তু ওষুধগুলো কাজ করতে পারেনি। তো এটা খুব আচ্ছা ডক্টর ভৌমিক, ধরুন সমস্ত ট্রায়াল সাকসেসফুল হলো, হিউম্যান ট্রায়াল সাকসেসফুল হলো এবং অপেক্ষার অবসান হলো, এই ওষুধ বাজারে এলো এবং এই ওষুধ কেউ নিলেন, যেই প্রত্যাশা তাদের রয়েছে যে হ্যাঁ অমরত্ব লাভ না, তাদের আয়ুটা আরও কিছুদিন বাড়ানোর জন্য। যদি এটা হয় তাহলে কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে? কারণ বয়সটা তো স্বাভাবিক নিয়মে বাড়বে। আমি জোর করে একটা প্রোটিন কমিয়ে দিলাম, তার তো একটা রিভার্স এফেক্ট শরীরে পড়বে। কি হতে পারে? অ্যাবসলিউটলি। দেখুন, সবচেয়ে বড় জিনিস যেটা আমরা জানি যে এই স্টাডিটার সম্বন্ধে যদি আমি বলি, যে ওরা দেখিয়েছিল যে ক্যান্সার ইনসিডেন্সটা কমেছিল এই মাইসগুলোতে, কিন্তু কোথাও ওরা বলছেন না যে এই মাইসগুলো কত বেশি চটপটে ছিল। তাদের মধ্যে যেটা আমরা দেখেছি, বয়স যত বাড়ে তত ব্রেনের ফাংশনটা কমে আসে। তো এই আমি বেঁচে থাকলাম কিন্তু আমার কগনিটিভ ডিসফাংশন, অর্থাৎ কিনা আমার ব্রেনের ফাংশনটা কমে গেল, আমি মোবিলিটি করতে পারলাম না, আমি কোনো কিছু কনস্ট্রাকটিভলি জীবন যাপন করতে পারলাম না, সেই বাচ্চাটাকে কি আমি সত্যি বাচ্চা বলবো? সেটা নিয়ে অ্যাবসলিউটলি এই বাচ্চাটা কি সত্যি বাচ্চা হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হয়তো আগামী দিনে আমাদের করতে হবে। থ্যাংক ইউ ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে থাকার জন্য অ্যান্ড শেয়ারিং ইউর থটস উইথ আস। রুমেলা, আমাদের আর কি টপ স্টোরিজ শোনাবে দর্শকদের বলো। নিউজ কর্নার 5টা গুরুত্বপূর্ণ খবর প্রতিদিনের মতো আজও রয়েছে। প্রথম কোন খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে দেখাবো আপনাদেরকে 5টা খবর। নীতিন গডকরির চিঠির পর জীবন ও স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব বিরোধীরাও। আজ ওই ইস্যুতে লোকসভা থেকে ওয়াকআউট তৃণমূলের। জিএসটি প্রত্যাহার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড ইস্যু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর জেলা সভাপতি বদল নিয়ে চর্চা
এই মুহূর্তে তুঙ্গে তৃণমূলের অন্দরে। লোকসভা নির্বাচনে খারাপ পারফরমেন্স আর তার জেরেই এই জল্পনা কিন্তু তুঙ্গে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে বদল হতে পারে 8 থেকে 10 জেলার তৃণমূল সভাপতি। থার্ড ইস্যু, মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপি, আলোচনা চলাকালীন ওয়াকআউট বিজেপি বিধায়কদের, আলু থালা হাতে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরব শুভেন্দু অধিকারীরা, বিরোধী দলনেতার কাছে সঠিক তথ্য নেই, পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। রেশন দুর্নীতি মামলায় ফোর্থ ইস্যুর দিকে নজর রাখবো। রেশন দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গ্রেপ্তার তৃণমূলের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান। গ্রেপ্তার আনিসুরের ভাই আলিফ নূর মুকুলও। ইডি দপ্তরে ম্যারাথন জেরা করা হয় আপনারা জানেন গতকাল, আর তারপরে গ্রেপ্তার। দুজনের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ। হাওড়ার দিকে নজর রাখতেই হচ্ছে মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু। আর মৃত ছাত্রীর বছর, এই মুহূর্তে বয়স আমরা যা জানতে পারছি বছর 22, পৌরবী দাস তার নাম। বাড়ির সামনে জমা জলে পা দিতে বিপত্তি, নির্মীয়মান বাড়ির বিদ্যুতের তার থেকে বিপত্তি হাওড়ার মালি পাঁচঘড়ায়। পাঁচটা গুরুত্বপূর্ণ খবর তো বললাম আমাদের দর্শকদের, কিন্তু কিছু খবরের তো বিশ্লেষণ প্রয়োজন। দেখো রুমেলা, এই জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি এই খবরটা প্রকাশিত হওয়ার পর থেকে আমি একটা হাউজিং কমপ্লেক্সে থাকি, বহু বয়স্ক মানুষ যেন আমায় ফোন করেছে যে তোমরা কিছু করো, আমরা পাচ্ছি না, ওষুধের দাম বেড়ে গেছে, স্বাস্থ্য বিমা ছাড়া আমাদের জীবন তো অন্ধকার, সেখানে আমরা সব রিটায়ার্ড লোক, আমাদের টাকা নেই, আমরা কোথায় যাব। তো এটা তো একটা খুব ইম্পর্টেন্ট খবর রুমেলা যেটা বললে, এবং এটা এখন ইটস নাও টেকেন আ পলিটিক্যাল টার্ন। জীবন ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি এখন তৃণমূলের। লোকসভা থেকে ওয়াকআউট করলো তৃণমূল কংগ্রেস। 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূলের নেতারা, এবং জিএসটি প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আরেকটা ইন্টারেস্টিং আসপেক্টের হচ্ছে নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছে কে জানেন? দিয়েছেন খোদ তাঁর দলের এবং মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নীতিন গাডকারি। জিএসটি প্রত্যাহার নিয়ে সরব খোদ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিও। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট খবর, এটাকে আমাদের ফলো করতে হবে রুমেলা। কিন্তু হাওড়া বলতে পারি এটা ঘরে বাইরে একটা প্রবল অস্বস্তি এই মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানেন এটা খুব, এবং আমি দেখছিলাম লোকসভা রাজ্যসভায় তাকে জবাব দিতে বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতিতে নির্মলা সীতারামন। আমরা একটু বক্তব্য শুনি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ব্যাক টু ব্যাক। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন। জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত? সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার উপরে জিএসটি লাগবে। জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পড়ে, ভাগ রাজ্য নেয়, এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোনো রকমের টেনে টুনে চলছে। আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে, মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন, একবার দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো শুরুতেই। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। রুমেলা, এই জিএসটি থেকে যদি আমরা একটু মুক্তি পাই তাহলে আমাদের সকল, তোমার আমার, এই বয়স্ক লোক যাদের কথা বলছিলাম সকলে। আচ্ছা, হাওড়ায় একটা খুব মর্মান্তিক খবর পেয়েছি রুমেলা, ওটা একটু বলো আমাদের। বলতে বছর 22-এর একজন পৌরবী দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবং এই শহর কলকাতায় শুধু নয়, আমরা জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটতেই দেখছি। আর যখন কথা হচ্ছে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ছাত্রীর মৃত্যু, মর্মান্তিক ঘটনা। মৃত ছাত্রীর বয়স 22, নাম পৌরবী দাস। বাড়ির সামনে জমা জলে পা দিতেই বিপত্তি ঘটে। হাওড়ার মালি পাঁচঘড়া থানার ভৈরব ঘটক লেনের এই ঘটনা। এলাকায় নির্মীয়মান বাড়ির সেখানে বিদ্যুতের তার ঝুলছিল, সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে, এমনটাই অভিযোগ। আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সুশোভন, এই ইনসিডেন্ট আজকে যা ঘটেছে এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার, আমি ঠিক তার আগে থেকে যদি একটা পরিসংখ্যান তুলে ধরি, 2022-এর 12ই জুলাই, খুব বেশি পেছনে যাচ্ছি না, 2022-এর 12ই জুলাই থেকে 2024-এর 28শে মে পর্যন্ত, আমি আজকের ঘটনাটা ইনক্লুড করলে সংখ্যাটা দাঁড়ায় 8।
শুধুমাত্র হাওড়াতেই এই ধরনের অভিযোগ উঠছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর। কেন বারবার হাওড়া? নজর দিচ্ছে না কেউ? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ প্রত্যেকটি জায়গায় একটা কমন বিষয় রয়েছে, যেখানে দেখা যাচ্ছে জল জমে থাকছে, আর সেখানে কিন্তু বিদ্যুতের যে তার কোনোভাবে সংযোগ হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে। এই জায়গায় কিন্তু একটা বিষয় বারবার উঠে আসছে যখনই আমরা প্রতিক্রিয়া নিতে যাই, যে এই জায়গায় নির্বাচন হয়নি এবং সেই জায়গায় সমস্যা হচ্ছে। অর্থাৎ এই যে নজরদারি কিন্তু অভাব থাকছে। এবং নজরদারি তাহলে কাদের অভাব? যারা সেখানে স্থানীয়ভাবে প্রশাসন, অর্থাৎ যিনি দায়িত্বে রয়েছেন তার, সেখান থেকে তার প্রতিক্রিয়া আসছে যে তারা যেহেতু বর্তমানে কোনো বডিতে নেই। অন্য দিক থেকে আরও একটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা যদি ধরে নিয়ে বলা হয়, সিএসসি ঘটনাস্থলে যাচ্ছে, তারা পরিদর্শন করছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারাও সেখানে যাচ্ছে, ঘটনাস্থলে পরিদর্শন করছে, তারা একটা রিপোর্ট বানাচ্ছে। কিন্তু রিপোর্ট বানিয়ে হবেটা কি? যদি একটা ঠিকঠাক নিয়ম হয় এবং নিয়মের পর যদি কঠোর যদি একদম বলা যায় যে অবজারভেশন থাকে বা বারবার যাতে নজরদারি থাকে, সেটাই দরকার। কিন্তু সব কিছু মানতে গেলে বা সব কিছু দেখতে গেলে যদি বলা হয়, একটাই উত্তর, একেবারে নজরদারির অভাব। তার জন্যই কিন্তু শুধুমাত্র হাওড়া, রুমেলা তুমি যে কথাটা বললে, হাওড়াতেই বারবার একই ঘটনা, নজরদারির অভাব। এবং নজরদারি সেখানেই অভাব যেখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকছে, যেখানে একেবারে অবৈধভাবে বিদ্যুৎ নেওয়া যায়, কিন্তু তারপরেও কোনোভাবে কারোর হুঁশ ফিরছে না। কার্যত বলা যায় নজরদারির অভাব। আচ্ছা, এই নজরদারির অভাবের কারণ হিসেবে কি বলা হচ্ছে? যে এই যে ভোট হচ্ছে না, ভোট হয়নি হাওড়া পুর নিগমে, সেটাকে মানে দায় ঠেলাঠেলি তো এভাবে চলতে পারে না এই ইস্যুটাকে সামনে রেখে। দেখো, এক কথায় বলতে গেলে কারণ হিসেবে নির্বাচনকে সামনে আনা হচ্ছে। কেন নির্বাচন? যে দীর্ঘদিন নির্বাচন হয়নি, কে দায়িত্ব আমি জানি না, সুতরাং এইটা তাহলে কি করে হলো? এই ঘটনা কিন্তু কাম্য নয়। অর্থাৎ স্বাভাবিকভাবেই যে একজন ব্যক্তির একজনের প্রাণ গেল, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো এবং এর পরবর্তীকালে যাতে এই ঘটনা না ঘটে কি করণীয়, খুব অদ্ভুত সুশোভন। যদি আমরা শুধু হাওড়ার প্রেক্ষিতেই ধরি, অনির্বাণ, আমরা তো শহর কলকাতায় বা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখছি। এখানে না হয় ভোট হয়নি বলে তাই জন্য দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু বাকি জায়গায় এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন কি আমরা বলতে পারবো যে ভোট হয়নি, তাই তো পরিষেবা দিতেও না? এটা রুমেলা পরিষ্কার যেটা সুশোভন বলল, একটা চূড়ান্ত ক্যালাসনেস, চূড়ান্ত নজরদারির অভাব। এটা এর সাথে ভোট হওয়ার, আমার তো কাজ, আমি তো একটা অফিসার, আমার তো একটা কাজ আছে, ভোট হওয়ার উপর ডিপেন্ড করবে না। তো সুতরাং এটা একটা ক্লিয়ার কেস অফ ক্যালাসনেস অ্যান্ড নেগলিজেন্স। এটার বাইরে কিচ্ছু নয় রুমেলা। ওই অত তত্ত্ব কথা বলে এলাম নেই, ভোট হয়নি, রাজনৈতিক চাপ, ওসব তো অনেক পরে আসবে, তার আগে তো নিজের কাজটা করি। একদম। আর এরকম একটা ঘটনাও ঘটবে কেন? আসলে এই পৌরবী দাসের বাবা, তিনি কি বলছেন একবার শুনুন, কি বলছেন এলাকার বিধায়ক। কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। আমি দোকানের ভেতরে ছিলাম, অপোজিটেই আমার চায়ের দোকান, ওখান থেকে শর্ট সার্কিটটা হলো। হ্যাঁ, ওই চায়ের দোকানে, ওখানেই সবকিছু করে, ইলেকট্রিক্যালের সব ইন্ডাকশন সব জ্বালায়। তখনও অফ করতে, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। ওরা কি বুকিং করে চালায়? এখন দেখুন কি করে কি চালায়, তবে নানান রকম ওরা এই দোকান ও দোকান করছে। মেয়েটি 2 থেকে 3 মিনিট মুখটা জলের মধ্যে ফেলে বন্ধ হয়ে যায়, খুব প্যাথেটিক। মানে তার কালকে পুরো পরিবারটা মারা যেতে পারতো। তার বোন ছিল, তার বাবা ছিল, পিছনে 4টে ছেলে ছিল। তো এই ঘটনাটা আমি নিজে তো দেখবই, এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও বলেছি, আমি সিএসসিকেও জানাচ্ছি যে ওখানে কোথা থেকে শর্ট সার্কিটটা হয়েছে।